কেন ঝটিকা সফরে নয়াদিল্লি এলেন বাংলাদেশ সামরিক গোয়েন্দা শাখা ডিজিএফআই এর প্রধান? ভারত বিরোধী পাক ঘনিষ্ঠ শীর্ষ বাংলাদেশ সেনা অফিসারদের কি করা হলো? শীর্ষ পাকিস্তানি জঙ্গি হাফিজ সঈদের ভারত বিরোধী ব্লুপ্রিন্ট ফাঁস হলো কিভাবে? কেন আরব সাগরে নামানো হলো ইন্ডিয়ান স্পেশাল ফোর্স আফসোটকে? 180 ডিগ্রি ঘুরে কেন হঠাৎ যুদ্ধ বিরতি চাইছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। পশ্চিম এশিয়ায় ভয়ঙ্কর যুদ্ধের আবহ, এবং সেই যুদ্ধের আবহে দুটি দেশের গোয়েন্দা সংস্থার সুখ্যাতি বলুন আর কুখ্যাতি বলুন বিশ্বজুড়ে খুব বেশি ছড়িয়ে পড়েছে। প্রথমটি আমেরিকার সিআইএ, দ্বিতীয়টি ইসরায়েলের মোসাদ। এবং খামেনি হত্যাসহ একাধিক যে গুরুত্বপূর্ণ অপারেশন, সেক্ষেত্রে এই দুটি দেশের গোয়েন্দা সংস্থার গোয়েন্দারাই তারা বিভিন্ন কভার্ট অপারেশন করেছে বলেই একাধিক ইন্টেলিজেন্স রিপোর্ট সামনে আসছে। যখন পশ্চিম এশিয়ায় অবস্থা চলছে, একটা মারাত্মক পরিস্থিতি চলছে, তখন আরও একটি কুখ্যাত গোয়েন্দা সংস্থা পাকিস্তানের আইএসআই, তারা ভারতের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর খেলা শুরু করেছে বা শুরু করেছিল সম্প্রতি। এবং সেই খেলায় তারা ভারতের বিরুদ্ধে ফলস প্রোপাগান্ডা চালানো শুরু করেছিল। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে ইরানের যুদ্ধজাহাজ আইরিস ড্রেনাকে টর্পেডো চার্জ করে খতম করে, বিধ্বস্ত করে মার্কিন সাবমেরিন। এবং পাকিস্তানের তরফ থেকে একটা মিথ্যে তথ্য সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া হয় যে ভারত ওই ইরানের জাহাজটি সম্পর্কে যে ইন্টেলিজেন্স ইনপুট সেটা আমেরিকাকে দিয়েছিল। সম্পূর্ণ মিথ্যে। কারণ 1 মার্চই ভারতের তরফে ইরানের 3টি জাহাজকে আমাদের কোচিতে শেল্টার দেওয়ার ব্যাপারে অনুমতি দিয়ে দিয়েছিল। এবং পরবর্তী সময় আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে সবিস্তারে বক্তব্য রেখেছেন। এবং তারও পরবর্তী সময় একদম স্বয়ং ইরান ভারতকে বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে। সুতরাং পাকিস্তানের এই নোংরা খেলাটা অনেকটাই প্রকাশিত হয়েছে, প্রকাশ্যে চলে এসছে। পরবর্তী ক্ষেত্রে যে ছবিটা আসছে, যে সেকেন্ড ফেজে যদি আমরা দেখি, তাহলে মার্চের প্রথম সপ্তাহ, খামেনি হত্যার প্রতিবাদে পাক অকুপাইড কাশ্মীর, সেখানে হাজার হাজার মানুষ পথে নেমেছেন যে খামেনিকে কেন এভাবে হত্যা করা হলো। এবং সেই প্রতিবাদী মানুষগুলোর ওপরে নির্বিচারে গুলি চালায় পাকিস্তানের সেনাবাহিনী। 30 জনের মৃত্যু হয়। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার স্থানীয় মানুষজন, এবং কারাকোরাম হাইওয়েকে অবরোধ করা হয়, ব্লক করে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন মিলিটারি ইনস্টলেশন এবং সেখানকার পুলিশ হেডকোয়ার্টারগুলোকে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়। শুধু তাই নয়, 2 পাক সেনা আধিকারিককে ধরে পিটিয়ে মেরে ফেলে উন্মত্ত জনতা। ইসলামাবাদ দ্রুত বুঝতে শুরু করে যে পাক অকুপাইড কাশ্মীর, অর্থাৎ যা তারা জোর করে দখল করে রেখেছে, সেই পিওকে দ্রুত বালুচিস্তানে পরিণত হচ্ছে। এরপরই ফিল্ডে নামে আইএসআই, গুপ্ত কক্ষ থেকে বার করে নিয়ে আসা হয় পাকিস্তানের শীর্ষ জঙ্গি এবং লস্কর-ই তৈয়বার কমান্ডার ইন চিফ হাফিজ সঈদকে। খুব গোপনে বৈঠক হয় আইএসআইয়ের সঙ্গে হাফিজ সঈদের, এবং সেই বৈঠকে একটা ভারত বিরোধী ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট রেডি করা হয়। 2টি অর্ধে এই ছবিটা সামনে আসছে। প্রথম সিদ্ধান্ত হয় যে পাক অকুপাইড কাশ্মীর, সেখানে পাকিস্তান সেনাবাহিনী একাধিক ফলস ফ্ল্যাগ অপারেশন করবে। ফলস ফ্ল্যাগ অপারেশনটা কি? সেটা হলো পাকিস্তানের সেনাবাহিনী সেখানে বিস্ফোরণ ঘটাবে বা জেনোসাইড বা গণহত্যা করবে, কিন্তু এই ফলস ইনফরমেশনের মাধ্যমে ভারতের বিরুদ্ধে দোষ চাপানোর চেষ্টা করবে, সারা বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো যে লস্কর-ই তৈয়বার যে মেরিটাইম উইং আছে, সেই মেরিটাইম উইংয়ের 5000 সন্ত্রাসবাদী যুবককে নিয়ে একটা স্পেশাল ট্রেনিং শুরু হয়েছে উইথ আর্মস। এবং সেটা শুরু হয়েছে পাক অকুপাইড কাশ্মীর মুরিদকে। করাচির বিভিন্ন কন্ট্রোল ওয়াটার বডিজে কোঅর্ডিনেটেড ফ্রেম ওয়ার্কের মাধ্যমে এই সমস্ত সন্ত্রাসবাদী যুবকদের জলের তলায় ট্রেনিং চলছে, এবং সেই জলের তলায় ট্রেনিং উইথ আর্মস করানো হচ্ছে। এবং এদের থেকে 300 জন সন্ত্রাসবাদী যুবককে বেছে নেওয়া হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো পাক এবং ভারতবর্ষ, অর্থাৎ বর্ডার লাইনে যে সমস্ত ভারতীয় ড্যামগুলো আছে, বাঁধগুলো আছে, জলাধারগুলো আছে, সেখানে জলের তলা দিয়ে পৌঁছবে এই সমস্ত লস্কর-ই তৈয়বার সন্ত্রাসবাদী যুবকরা, এবং সেখানে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে ভারতের ড্যামগুলোকে উড়িয়ে দেওয়া হবে। না, এটা এখনও পর্যন্ত বাস্তবায়িতের কোনো সম্ভাবনা নেই। কারণ ইতিমধ্যে ওই যে প্রথম 2টি গোয়েন্দা সংস্থার নাম বললাম, সিআইএ এবং মোসাদ, তার পাশাপাশি সারা বিশ্ব আরও একটি যে গোয়েন্দা সংস্থাকে সমীহ করে, তাহলে ভারতবর্ষের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের গোয়েন্দারা ইতিমধ্যেই আইএসআই এবং লস্কর-ই তৈয়বার চিফ হাফিজ সঈদের এই
ভয়ঙ্কর ব্লুপ্রিন্টকে ডিকোড করতে পেরেছেন। এবং এরপরই আমাদের বিভিন্ন জলাধার, বিভিন্ন বাঁধের উপরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, সেখানে ড্রোন সার্ভিলেন্স বাড়ানো হয়েছে, আমাদের তরফে মার্কোস সহ বিভিন্ন স্পেশাল ফোর্সকে আরও বেশি সতর্ক করা হয়েছে। এবং যদি একটিও পাকিস্তানি জঙ্গি সেখানে ওর মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে খতম করা হবে। এবং এই মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করা হলে এবার আমাদের স্পেশাল ফোর্স পাকিস্তানকে ঘরে ঢুকে মারবে বলে আপাত সিদ্ধান্ত হয়েও গেছে। এবং পাকিস্তান কেন এই সিদ্ধান্ত নিয়েছে তার কারণ, ভারত যখনই সিন্ধু জল চুক্তিকে রদ করেছে সেই মুহূর্তে পাকিস্তান বা ইসলামাবাদ বুঝতে পারছে যে এই সামনের গ্রীষ্মে ব্যাপকভাবে খরা দেখা দেবে পাকিস্তান জুড়ে, এবং তখন পাকিস্তানের আম জনতা রাস্তায় নামবে, একের পর এক মিলিটারি ইনস্টলেশন, সেখানকার সরকারি আবাসন, সরকারি দপ্তর ভেঙে চুরে গুড়িয়ে দেবে। তাই নজর ঘোরাতে, দৃষ্টি ঘোরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেই একটা বড় অংশ মনে করছেন। ইতিমধ্যে আমরা সেটা ডিকোড করতে পেরেছি, কিন্তু এখানেই শেষ নয়। পাকিস্তানের কপালে আরও চওড়া এবং বড় দুঃখ অপেক্ষা করছে, কারণ বিভিন্ন সমীক্ষা বলছে পাকিস্তানের হাতে আর মাত্র 14 দিনের তেল রয়েছে। এই 14 দিনের তেল দিয়ে তাদের আর কিছুই হওয়ার নেই। সেই কারণে পাকিস্তান একটা স্পেশাল অপারেশন লঞ্চ করেছে, তার নাম মুহাফিজ-ই-বাহার। এই মুহাফিজ-ই-বাহার কি? এই মুহাফিজ-ই-বাহার হলো পাকিস্তানের একমাত্র ডেস্ট্রয়ার যেটা তুরস্ক তাদেরকে দিয়েছিল, পিএনএস তুগরিল। এই পিএনএস তুগরিলকে দিয়ে লিড করিয়ে পাকিস্তানের যে বাণিজ্যিক তরিগুলো আছে, বাণিজ্যিক জাহাজ যে কটাই আছে, সেগুলোকে দিয়ে তারা আরব সাগরে পৌঁছে দেবে। আরব সাগর থেকে তারা তেল সংগ্রহ করে মূলত সৌদি বা সংলগ্ন অংশ থেকে, কারণ পাকিস্তান একমাত্র তেল পায় সৌদি থেকেই। কিন্তু যে অংশতে তাদের পৌঁছতে হবে সেই অংশটা ইরানের সংলগ্ন অংশ। এবং ইরানের যে গোয়েন্দা সংস্থা সাবাক, তারা একটা তথ্য ইতিমধ্যে পেয়ে গেছে। সেই তথ্যটি হলো তেহরান, অর্থাৎ ইরানের যে ক্যাপিটাল সিটি, তার সংলগ্ন সারভান যে এয়ারপোর্ট রয়েছে, সেই সারভান এয়ারপোর্টের উপর যতগুলো এয়ার স্ট্রাইক করেছে মার্কিন ফাইটার জেট, সেই মার্কিন ফাইটার জেটগুলো সম্পূর্ণভাবে পাক এয়ার স্পেসকে ব্যবহার করেই ওখানে এয়ার স্ট্রাইক করেছে। এবং সারভান যে এয়ারপোর্ট রয়েছে ইরানে, তার থেকে পাকিস্তান বর্ডারের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। অর্থাৎ ইতিমধ্যেই ইরান পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে এবং নজরও আছে। ফলে যদি ইরান সংলগ্ন অংশে পাকিস্তানের একমাত্র ডেস্ট্রয়ার বা তাদের বাণিজ্য তরী সেগুলো পৌঁছয়, তাহলে ইরানের নেভির হাত থেকে বাঁচার কোনো উপায় আছে বলে তো বিশেষজ্ঞরা মনে করছেন না। ফলে তেল আনতে গিয়ে সমূলে সলিল সমাধি না হয় পিএনএস তুগরিলে বলে একটা বড় অংশ মনে করছেন। বিপদ শুধু ইরান থেকে নয়, পাকিস্তানের বিপদ তার ভেতর থেকেও উঠে আসছে। কারণ ইতিমধ্যে বালুচ বিদ্রোহীরা সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে মুহূর্তে তাদের মেরিটাইম বর্ডার, অর্থাৎ বালুচিস্তানের যে সমুদ্র তটে পাকিস্তানের পিএনএস তুগরিল প্রবেশ করবে বা অতিক্রম করবে, সেই মুহূর্তে বালুচ বিদ্রোহীরা তা ব্লাস্ট করে উড়িয়ে দেবে। এবং বালুচ বিদ্রোহীরা যা বলে সেই কথা রাখে, কারণ অতীতেও পাকিস্তানের একাধিক আর্মি ইউনিটকে উড়িয়ে দিয়েছে, সেখানকার ট্রেন উড়িয়ে দিয়েছিল বালুচ বিদ্রোহীরা। ফলে বালুচ বিদ্রোহীরা আবার শপথ নিয়েছে যে যখনই পিএনএস তুগরিল তাদের মেরিটাইম বর্ডারে আসবে তা মুহূর্তে ব্লাস্ট করে তারা উড়িয়ে দেবে। ফলে ভয়ঙ্কর বিপদ অভ্যন্তর থেকে উঠে আসছে ইসলামাবাদের জন্য। যুদ্ধের এই পর্বে এসে যখন আমরা এপিসোড শ্যুট করছি, সেই অংশে এসে দেখা যাচ্ছে যে যুদ্ধ, অর্থাৎ ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের রং এবং মোড় অনেকটাই পরিবর্তিত হতে চলেছে। তার প্রধান দুটি কারণ হলো, ইসরায়েল ইরানের একটা বড় তেল কূপের ওপর হামলা চালিয়েছে, এয়ার স্ট্রাইক করেছে, এবং যেটা আমেরিকা সমর্থন করছে না। এবং এরপরই বিশেষজ্ঞরা মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের একটা মত পার্থক্য তৈরি হয়েছে। প্রথম বিষয়, এই যুদ্ধটাকে যদি ভালো করে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএকে সমর্থন করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। শুধু তাই নয়, আমেরিকাকে সমর্থন করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6। ঠিক তেমনিভাবে ইরানকেও সমর্থন করছে একাধিক বড় এবং শক্তিশালী রাষ্ট্র। যেমন যে মুহূর্তে যুদ্ধটা একটু বড় দিকে টার্ন নিয়েছিল, সেই মুহূর্তে কেনিয়ার জিবুটি হলো চীনের নাভাল ডিফেন্স বেস। সেখান থেকে চীনের একটি স্পেশাল স্পাইশিপ লিয়াও ওয়াং, এটি ওই জিবুটি থেকে সরাসরি এসে পৌঁছয় ওমান সংলগ্ন আরব সাগরে। ওই ওমান সংলগ্ন অংশেই আমেরিকার 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার, অর্থাৎ ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, অর্থাৎ যুদ্ধ জাহাজ, এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ ব্রিটেনের একটি সিবিজি, সেগুলো ওখানেই অবস্থান করছিল। এবং তারা সেখান থেকেই ইরানকে আক্রমণ করার যাবতীয় প্ল্যান রেডি করছিল, এবং সেখান থেকেই যাবতীয় তাদের ফাইটার জেট এবং অন্যান্য বিধ্বংসী মিসাইল তারা ক্ষেপণ করছিল বা নিক্ষেপ করছিল। যে মুহূর্তে চীনের স্পেশাল স্পাইশিপ পৌঁছয়, সেই মুহূর্তে চীনের স্পেশাল স্পাইশিপ এই আমেরিকার যে সিবিজি অর্থাৎ ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বা যুদ্ধ জাহাজগুলোর ওপর নজরদারি শুরু করে। তারা কি করে? গোয়েন্দা সূত্র বলছে যে চীনের এই স্পেশাল স্পাইশিপ মূলত ইউএস ওয়ারশিপসগুলোর পজিশন, এয়ারক্রাফট ক্যারিয়ারের মুভমেন্ট এবং এয়ার অপারেশনের যাবতীয় তথ্য রিয়েল টাইমে শেয়ার করতে শুরু করে ইরানকে। একই সঙ্গে
রিয়েল টাইমে যাবতীয় স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউকের যাবতীয় যে ওয়ারশিপসগুলোর স্যাটেলাইট ইমেজ, সেগুলো রিয়েল টাইমে রাশিয়া সরবরাহ শুরু করে ইরানকে। ফলে যুদ্ধের এই পর্বে এসে ইরান ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে ওঠে আমেরিকার কাছে। ফলে আপনারা ফলো করে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তার গলায় অন্য সুর, তিনি বলেছেন যে তিনি যুদ্ধে বিরতি চাইছেন। বিশেষজ্ঞরা মনে করছেন তার মধ্যে সবথেকে বড় কারণ হলো আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানকে এভাবে এয়ার স্ট্রাইক করে, মিসাইল স্ট্রাইক করে এভাবে হারানোটা প্রায় অসম্ভব। কারণ ইরানের সঙ্গে দুটি প্রবল শক্তিধর রাষ্ট্র এই মুহূর্তে অবস্থান করছে। এবং তারও পাশাপাশি আমেরিকা এটাও বুঝতে পারে যে এই যুদ্ধে তারা বেশিক্ষণ যদি থাকার চেষ্টা করে তাহলে তাদের মুখ পড়বে ঠিক ভিয়েতনামের মতো। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন পথে এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে মুক্তি পাওয়া যায় সেই পথ খোঁজার জন্য বৈঠক শুরু করেছেন তার ওভাল অফিসে বলেই একাধিক তথ্য আমাদের কনফার্ম করছে। পশ্চিম এশিয়ায় যখন আমেরিকার যুদ্ধ থেকে আবার পালানোর পথ খুঁজছে, ঠিক সেই সময় এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে ভারত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করা শুরু করেছে। ভারত এমন একটা মাস্টার কার্ড প্লে করেছে, খেলেছে, যেটা তাকে কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন করে স্টিয়ারিং পয়েন্টে বসিয়ে দিয়েছে। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে যে রিমোট কন্ট্রোল, ক্ষমতার রিমোট কন্ট্রোল যা ভারতের হাতে ছিল, সেটা আবার ফেরত এসছে। কারণ মাঝখানে কয়েক মাস ভারতের হাত থেকে রিমোট কন্ট্রোল কিছুটা সরে গেছিল বলে একটা বড় অংশ মনে করছেন, কিন্তু সেই ক্ষমতা ভারত পুনরুদ্ধার করতে পেরেছে। এবং যে মুহূর্তে ভারতের হাতে নতুন করে ক্ষমতার রিমোট কন্ট্রোল চলে এসছে, সেই ক্ষমতাই ক্রমশ পাকিস্তানকে কোণঠাসা করতে শুরু করেছে। এবং এই জিওপলিটিক্সে ভারত নতুন করে তার পায়ের ধ্বনি দেওয়া শুরু করেছে প্রত্যেকটি রাষ্ট্রের ক্ষেত্রে। আপনারা দেখবেন যে আমাদের সঙ্গে আগে থেকেই ভুটানের একটা অভিন্ন সম্পর্ক রয়েছে, অত্যন্ত কাছের সম্পর্ক। এবং হিমালয়ান সেক্টরের আরেকটি রাষ্ট্র নেপাল, সেই নেপালে নবনির্বাচিত যুব নেতা বলেন্দ্র শাহ, সেই বলেন্দ্র শাহ বা তাদের রাজনৈতিক দলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন করে সুন্দর হচ্ছে। এবং আমাদের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফলে মনে করছেন বিশেষজ্ঞরা যে নেপালের সঙ্গেও আমাদের যে কূটনৈতিক এবং অন্যান্য যে রিলেশনশিপসগুলো আরও বেশি শক্তিশালী হবে আগের থেকে, একটা আশা আমরা করছি। তবে সবথেকে বড় খেলাটা হচ্ছে বাংলাদেশে, এবং সবথেকে বড় খেলাটা ইতিমধ্যে ভারত বোধহয় খেলে ফেলেছে। তার কারণ বাংলাদেশে জামাতকে সরিয়ে এই মুহূর্তে ক্ষমতার আসনে রয়েছে বিএনপি, বিপুল জনসমর্থন নিয়ে। এবং তাদের যিনি সর্বোচ্চ নেতা এবং যিনি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি শপথ গ্রহণের আগে এবং শপথ গ্রহণের পরে ভারতের একটি বার্তা পাঠায়, খুব ভালো একটি বার্তা এবং সদর্থক বার্তা ছিল। এবং তারপর নয়াদিল্লিও তাকে সমর্থন জানায়। এবং তারপরেই কাকতালীয়ভাবে দেখা গেল যে বাংলাদেশ সেনাবাহিনীর 12 জন শীর্ষ সেনা অফিসারকে দ্রুত গ্যারেজ করা হলো, তাদের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এবং এই 12 জন সেনা অফিসারই পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং মূলত তাদের মাধ্যমেই পাকিস্তান সেনাবাহিনী বা আইএসআই বাংলাদেশ সেনাবাহিনীর উপর ব্যাপকভাবে প্রভাব তৈরি করছিল এবং জামাতের সঙ্গে লিঙ্ক তৈরি করছিল বলে গোয়েন্দারা মনে করেন। এই 12 জন যে সেনা অফিসার যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। এবং এই লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে সরিয়ে তাকে কার্যত গ্যারেজ পোস্টিং দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও একজন গুরুত্বপূর্ণ, যিনি বাংলাদেশের পদাতিক বাহিনীর দায়িত্বে ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, তাকেও কার্যত গৃহবন্দী করা হয়েছে। এবং এই SM কামরুল হাসান সম্পর্কে গোয়েন্দারা বলছেন যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সবথেকে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই হাসানের, এবং তার মাধ্যমেই আসিম মুনির ক্রমশ বাংলাদেশ সেনাবাহিনীকে গিলে ফেলছিল বলে গোয়েন্দারা মনে করছেন বা মনে করতেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর ছবিটা হলো সেখানে সরকার বদলের পরে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা শাখার যিনি প্রধান, অর্থাৎ DGFI এর যিনি চিফ মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী, তিনি ভারত সফরে এসেছেন। এবং ভারত সফরে এসে তিনি গুরুত্বপূর্ণ দুটি বৈঠক করেছেন, যেটা এই জিওপলিটিক্সে ভারত বাংলাদেশের মধ্যে পুরো পরিবর্তন ঘটিতে পারে সম্পর্কের ক্ষেত্রে। তিনি দ্রুত ভারতবর্ষে যিনি প্রধান অর্থাৎ গোয়েন্দা প্রধান পারাগ জৈনের সঙ্গে গোপন বৈঠক করেন। এবং একই সঙ্গে তিনি ভারতবর্ষের মিলিটারি ইন্টেলিজেন্সের যিনি DG রয়েছেন RS রামানের সঙ্গেও গোপন বৈঠক করেন ব্যাক টু ব্যাক। এটা আপাতভাবে একটা কনফিডেন্সিয়াল বৈঠক বলে অনেকের মনে হতে পারে, কিন্তু বিশেষজ্ঞরা তেমন মনে করছেন না। বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সর্বোচ্চ কর্তা গোয়েন্দা শাখার, তার সঙ্গে ভারতবর্ষের রয়ের প্রধানের এই বৈঠক বা আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের যিনি প্রধান, তার এই বৈঠক সাধারণ বৈঠক নয়। এটি দুটি দেশের মধ্যে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা বৈঠক।
সূত্র বলছে এই বৈঠকে স্থির হয়েছে যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জামাত এবং তার সহযোগী গোষ্ঠীগুলো যে ভারত বিরোধী সন্ত্রাসের নীল নকশা তৈরি করছিল তাকে এবার গুড়িয়ে দেওয়া শুরু করবে বাংলাদেশ সরকার। এই সিদ্ধান্ত আপাতভাবে হয়েছে বলেই বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বা ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা জানতে পারছি। তার পাশাপাশি গত প্রায় 17-18 মাস ধরে যে সমস্ত দ্বিপাক্ষিক পদক্ষেপগুলো বন্ধ ছিল সেগুলোকে নতুন করে চালু করতে চাইছে উভয় রাষ্ট্রই। এবং এরপরই আমরা যে ছবিটা দেখেছি সেই ছবিটা হলো যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাদের জ্বালানি সংকট এখন তীব্র। সেই জ্বালানি সংকটকে দূর করতে ভারতের তরফে 5,000 টন ডিজেল মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আমরা তা পাঠানো শুরু করেছি, যা বাংলাদেশের পার্বতীপুর ডিপোতে গিয়ে সেটা ইনস্টল হচ্ছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 4 মাসে 50,000 টন ডিজেল আমরা পাঠাবো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। তাতে উপকৃত হবে ঢাকা এবং বাংলাদেশের মানুষ। ভারতের এই পদক্ষেপ দুদেশের মধ্যে আস্থাবর্ধক বলেই উভয় রাষ্ট্রের কূটনীতিবিদরা মনে করছেন। এবং তার পাশাপাশি যেটা আরও বড় ছবি, যে যখনই বাংলাদেশের ডিজিএফআই এর সঙ্গে আমাদের গোয়েন্দা প্রধানের বা আমাদের গোয়েন্দা শাখা বা আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পরে যে ছবিটা আমরা জানতে পারছি তা হলো বাংলাদেশ থেকে আইএসআই কর্তারা ধীরে ধীরে তারা পালাতে শুরু করেছেন। এবং একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর যে পাকিস্তান সেনাবাহিনীর একটা অদ্ভুত নিয়ন্ত্রণ তৈরি হচ্ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করছে বলেই একাধিক বিশেষজ্ঞ মনে করছেন। পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক, সুন্দর সম্পর্ক এবং আস্থাবর্ধক সম্পর্ক তা ক্রমশ ফিরে আসবে বলেই উভয় রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক তারা আশাবাদী এ বিষয়ে। এবং এটা বলে রাখার প্রয়োজন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশের ট্রেনিংও ভারতবর্ষ থেকে অতীতে হয়েছে। এবং এটাও বলে রাখা প্রয়োজন যে আজকে যে পাইপলাইনে বিপুল পরিমাণ ডিজেল আমরা পাঠাচ্ছি বাংলাদেশে, এই চুক্তিটাও শেখ হাসিনার সময় হয়েছিল। ফলে তার সুফল আজকের বাংলাদেশের মানুষ পাচ্ছে। যখন বাংলাদেশের সঙ্গে এই সুসম্পর্কের পরিবেশ এবং অবশ্যই একটা টেকনিক্যাল স্টেপের মাধ্যমে গোয়েন্দা বা ইন্টেলিজেন্স সাপোর্টের মাধ্যমে আসছে, সেই সময় আরও একটা বড় ঘটনা ঘটছে ভারত মহাসাগর আরব সাগর সংলগ্ন অংশে। সেখানে ভারত মহাসাগর এবং আরব সাগরের সংযোগস্থলে রয়েছে লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপে আমাদের যে স্পেশাল ফোর্স রয়েছে, অর্থাৎ আমাদের 3 বাহিনী, আমাদের আর্মি, আমাদের এয়ারফোর্স এবং আমাদের নেভি, এই 3 বাহিনী যে স্পেশাল ফোর্স অর্থাৎ গরুর, বারকোস এবং প্যারা এসএফ, তাদের যে সম্মিলিত বা কম্বাইন্ড ফোর্সকে বলা হয় আফসোড, এই আফসোডকে সেখানে ইতিমধ্যে ব্যাপক সংখ্যায় নামিয়ে দেওয়া হয়েছে এবং তারা স্পেশাল ড্রিল সেখানে শুরু করেছে। এই স্পেশাল ড্রিল করা হচ্ছে অ্যাম্ফিবিয়াস অপারেশন এবং আইআরএস কোঅর্ডিনেশনের মাধ্যমে। মূল লক্ষ্য যে ভারতের যে বাণিজ্য তরীগুলো হরমুজ থেকে দেশে পৌঁছবে তেল নিয়ে বা আমাদের গ্যাস নিয়ে যে জাহাজগুলো পৌঁছচ্ছে সেগুলোর সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যুদ্ধ জাহাজ যেমন রয়েছে তেমনি আমাদের স্পেশাল ফোর্সকে আমরা মোতায়েন করলাম, যাতে শত্রু কোনো রাষ্ট্র কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করলে সেই জাহাজে অবতরণ করে আমরা সেখানে প্যারা ড্রপ করে আমরা তাদেরকে নিকেশ করতে পারি। দ্বিতীয়ত, ভারত মহাসাগর জুড়ে ভারতের আধিপত্য বিস্তারই হবে এই আফসোডের এখন থেকে মূল লক্ষ্য। এবং পাশাপাশি প্রত্যেকটি ভারতীয়কে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে ভারতবর্ষের সামরিক বাহিনী, ভারতবর্ষের নেভি এবং এয়ারফোর্সের মূল মন্ত্র। এবং সেই পথে ভারতবর্ষ আগামী দিনে এগিয়ে চলবে তার সার্বিক ডিফেন্স এবং ডিপ্লোমেসিকে সঙ্গে করে নিয়ে। আরও গুরুত্বপূর্ণ, রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।